মিটফোর্ডে সোহাগ হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট, আরও 2 জন সহ মোট গ্রেপ্তার 7। ফেনীতে বাঁধ মেরামত না করায় ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পানি নামা শুরু হলেও বেড়েছে ভোগান্তি। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে আকস্মিক বন্যার প্রবণতা, নাব্যতা সংকট ও প্লাবন ভূমি দখলের কারণে হচ্ছে দীর্ঘমেয়াদী। চট্টগ্রামের হালিশহর থেকে কাট্টলী সড়কের পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড, দখলমুক্ত 40 একর জায়গা। অনুমোদনের 6 বছর পর আলোর মুখ দেখছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প, অর্থ ছাড় হওয়ায় জমি অধিগ্রহণ শুরু। আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশ চাওয়া হয়েছে। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার হল 7 জন। এর আগে শনিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে এ ঘটনায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে নিহতের বোন 19 জনের নামে মামলা করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে চিরুনি অভিযান চালানো হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, মব সহিংসতা সহ সব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে। এ সময় মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে এবং কারোই রাজনৈতিক পরিচয় দেখা হবে না। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। মেরামত না হওয়ায় ধসে যাওয়া 36টি অংশ দিয়ে এখনও লোকালয়ে ঢুকছে পানি। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে আছে জলাবদ্ধতা। তবে বৃষ্টি থামায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এদিকে পানি নামার পরে নানা দুর্ভোগে এলাকার মানুষ। ঘরবাড়ি, আসবাবপত্র কাদা পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারগুলো নানা বিপত্তিতে রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ এখনও মেরামত না হয় পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে পানি জমে আছে। বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিচু এলাকা থেকে ধীরে ধীরে নামছে পানি। তবে গত কয়েকদিন বন্যার পানিতে তলিয়ে থাকায় ঘরবাড়ি ভর্তি কাদা, ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও মালামাল। তাই বিপাকে পড়ছে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফেরা মানুষ। অনেক এলাকায় রয়েছে খাদ্য, নিরাপদ পানির সংকট। আজকে 3 দিন অনাহারে রয়েছি, রান্না বান্না করতেছি না, পারতেছি না। চুলার ভিতরে পানি উঠছে। ফাঁকের ঘরে মাটি ধসে পড়েছে, ফাঁকের ঘর ভেঙে গেছে, ফাঁক শাকের ব্যবস্থা তেমন নাই, কি আর সেটা নিতে হয়। কষ্টে আছি, গরু খাদ্য নাই, মানুষের ধান সব অনেক নষ্ট হয়েছে।
জেলায় ত্রাণ কার্যক্রমে এ পর্যন্ত 23.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুকনো খাবার, গোখাদ্য, শিশু খাদ্যের জন্য আরও 40 লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে জানিয়েছে প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছি। এর বাইরেও পরশুরাম এবং ফুলগাজীতে যেহেতু পানি নামতে শুরু করছে, এখন কিন্তু বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি কিন্তু দৃশ্যমান হচ্ছে। ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে গত 5 বছরে 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থায়ী সমাধান না হয় প্রতি বছরই বন্যার কবলে পড়ছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে এখনো বাঁধের 36টি অংশে ধসে গেছে বা ভেঙে গেছে। সারা বছর আসলে পানি উন্নয়ন বোর্ড কি করে বা এতদিনেও কেন স্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে না, এটি জানাবেন। সেই সাথে পানি নেমে যাচ্ছে বিভিন্ন এলাকায়, লোকালয়ে, তারপরে কি ধরনের ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা? দেখুন, এখন মানুষের ভোগান্তি হচ্ছে ঘরে বেড়া মানুষ, তারা কিভাবে বসবাস করবে, তাদের দিন যাপন কেমন করবে সেই নিয়ে তাদের দুশ্চিন্তা। কারণ অনেকের বাড়িঘরে যখন পানি উঠেছে, পানির সাথে কাদা উঠেছে, কাদা তাদের ঘরের যে আসবাবপত্র সেগুলো নষ্ট হয়ে গেছে। এদের যে কাঁথা বালির যেগুলো আছে সেগুলো কিন্তু পানিতে অনেক জায়গায় ভেসে গেছে, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। ফলে তারা যে আসলে সেখানে দিন যাপন করবে সেই পরিস্থিতি এখন নাই। অনেকের বাড়িতে এখনো চুলোগুলোতে পানি আছে, সেখানে রান্না হচ্ছে না। এবং অনেকে আবার কিন্তু বাড়ির যে রাস্তাটা কিন্তু ডুবে আছে। অনেকের বাড়ির যে রাস্তার মাটি এবং ইট যেগুলি সেগুলো সরে গেছে, ফলে তাদের যে চলাফেরা করা সেটি কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অনেক রাস্তা কিন্তু এখন উপড়ে গেছে এবং অনেক জায়গায় খাল কারবার যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে আছে, সেখানেও তারা চলাচল করতে পারছে না। তারা বলছে দ্রুত বসবাস করতে পারবে। কিন্তু কেন বারবার বাঁধ ভাঙে এই বিষয়ে আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে তারা বলছে যে বছরে 4 বার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে, বন্যার সম্ভাবনা থাকে। তারা আসলে একটি প্রকল্প, মেগা প্রকল্পের জন্য মন্ত্রণালয় পাঠিয়েছে। বিগত দিনগুলোতে গত সরকার যখন ছিল সেখানে একটি প্রকল্প পাস হওয়ার কাছাকাছি সময়ে সরকার যখন ফল করে তখন সেটি আর পাস করা হয়নি, সেটা আর বড় ধরনের কাজ ধরা হয়নি। এখন নতুন যখন সরকার এসছে, এখন আরেকটি প্রকল্প 7,341 কোটি টাকার প্রকল্পটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেখানে নদী খনন, সেখানে নদীর ভিতরে যে ঝোপঝাড় আছে সেগুলো পরিহার করা, নদীর প্রশস্তকরণ, নদীর যে নাব্যতা আছে সেটি, এবং নদীর দুই পারে বাঁধ নির্মাণ, ব্লক দিয়ে বাঁধ নির্মাণ সেটি আছে, এবং যেখান দিয়ে বাঁকাকরণ সেটিকে সোজা করার একটা প্রক্রিয়াও নাকি এই প্রকল্পের মধ্যে রেখেছে। যদি এই প্রকল্পটি দ্রুত মন্ত্রণালয়ে পাশ হয় তাহলে তারা দ্রুত কাজ করবেন। গতকাল এখানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপদেষ্টা তিনি এসেছিলেন, তাকে আমরা বলেছিলাম যে এটি কত দিন লাগবে। তিনি বলছেন যে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে এসেছেন, এসে অভিজ্ঞতা নিচ্ছেন, এই অভিজ্ঞতার আলোকে মন্ত্রণালয় কথা বলবেন, যত দ্রুত সম্ভব এটি পাশ করার ব্যাপারে কাজ করবেন। এটি ছিল আমার কাছে ফেনীর বন্যা পরবর্তী সর্বশেষ অবস্থা। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। দেশে আকস্মিক বন্যার তীব্রতা বেড়েছে। 5 বছরে বড় নদীর তুলনায় ছোট নদী অববাহিকায় বন্যার বিস্তার বেশি হচ্ছে। এ সময় পদ্মা, মেঘনা, যমুনার তুলনায় তিস্তা, কুশিয়ারা, জাদুকাটা, মুহুরী, সিলোনিয়া সহ ছোট নদীতে বন্যা বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র ও গবেষকরা বলছেন, নাব্যতা সংকট ও প্লাবনভূমি দখলের কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। কয়েকদিন পর সিলেট ও রংপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে। এই পানি ছাগলনাইয়া হয়ে ভাটিতে নামছে ধীরে। পূর্ণিমার জোয়ারের কারণে লোকালয়ে ঢোকা পানি কমতে আরও কিছু সময় লাগতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 2024 সালে ইতিহাসের সবচেয়ে বড় আকস্মিক বন্যার মুখে পড়ে ফেনী। এছাড়া 2022 ও 23 সালে সিলেট, চট্টগ্রামে ভয়াবহ বন্যা হয়। আর করোনার সময় 2021-এ তিস্তায় বড় বন্যা হয়। এই আকস্মিক বন্যা ছিল দীর্ঘস্থায়ী। যে 20 সালের পরে বড় ধরনের কোনো মৌসুমী বন্যা সংঘটিত হয়নি, কিন্তু বেশ অঞ্চল ভিত্তিতে ছোট নদী অববাহিকাতে আকস্মিক বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু সেটেলমেন্ট তৈরি হয়েছে রিভার ফ্লাড প্লেনে, এবং ফ্লাড প্লেন কিছু কিছু জায়গায় ন্যারো হয়ে গেছে বা অপ্রশস্ত হয়ে গেছে। তো এই কারণে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়াটারওয়ে সেটা অতীতের তুলনায় কমে এসেছে। গবেষকেরা বলছেন, মুহুরী ও সিলোনিয়া নদীতে নাব্যতা কমেছে। অপরিকল্পিত বাঁধ দেওয়ার পাশাপাশি দখল হয়ে গেছে নদীর প্লাবনভূমি। যদি ফেনী নদীর ওই জায়গাটায়
টেকসই বাঁধ করতেই হয়, তাহলে বলে প্রবাহকে যথেষ্ট জায়গা দিতে হয়। অন্তত 100 মিটার যদি করা যায় তাহলে এই সাইজের একটা বাঁধ ওইখানে টেকসই হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে টানা বৃষ্টির আপাতত 2 দিন বিরতি চলছে, তবে কয়েকদিন পর সিলেট রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার মৌসুমটা আপনার দক্ষিণাঞ্চলেই আছে, এজন্য আমরা কিন্তু বৃষ্টিপাতটা কম পাচ্ছি। তবে আগামী কয়েকদিন এটা দেখা উত্তরের দিকে শিফট করবে, সেই ক্ষেত্রে আমরা উত্তর অঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি পাই। তবে এখন যেটা চলছে আমরা এটা ব্রেক বলতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে দেশের সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে বইছে, তাই অন্তত 5 দিন বন্যার ঝুঁকি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে মুষলধারে বৃষ্টিতে আবারও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও ভোগান্তি। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর 2 দিন বৃষ্টি না হলেও শনিবার রাত থেকে জেলায় আবারও বৃষ্টি হচ্ছে। কখনো মাঝারি, কখনো হালকা ও ভারী এবং গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। পাশাপাশি লক্ষ্মীপুর পৌর শহর সহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ইতিমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পানি কমলেও নতুন করে বৃষ্টি হওয়ায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় 2 আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2 এর বিচারক। রবিবার সকাল 10টায় প্রথমে 2 মামলায় আটক 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আসামি রাফিউল হাসান রাসেলকে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার। আরেকজন প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। 2 জনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে তোলা হয় আদালতে। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল 2টি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে ক্যাম্পাসে 62 ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকীর প্রস্তুতি হিসাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ সন্ধ্যা 7টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। এজন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবু সাইদ বিতর্ক প্রতিযোগিতা যেটা অলরেডি আমাদের শুরু হতে যাচ্ছে। দ্বিতীয়ত হলো আবু সাইদের ওই দিন আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করব, অনেক ফটো সেশন হবে, আমাদের আবু সাইদ গেটটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আপনারা দেখছেন কিছু কাজ শুরু হয়ে গেছে। চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত লিংক রোডের 2 পাশে 40 একরের বেশি জায়গা দখলমুক্ত করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানে। সকালে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সদস্যদের সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত 5 দশক ধরে এসব জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও নানা বাধায় উচ্ছেদ অভিযান চালাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। 3 দিন ব্যাপী এই অভিযান আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। এটা সরকারি জায়গা ছিলেন, কিন্তু আমরা লিজ চাইছিলাম, লিজ আমাদেরকে দেওয়া হয় না। আগে লিজ ছিল, লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর আমরা লিজ চাইছি, কিন্তু আমাদেরকে লিজ
মেয়াদ বাড়ানো দেওয়া হয়নি। এই উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করার জন্য চেষ্টা করছিলাম এবং আমাদেরকে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেছে। আপাতত কার্যক্রম আমরা 3 দিনের জন্য টেক আপ করেছি। তবে অনুমোদনের 6 বছর পর আলোর মুখ দেখছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প। মন্ত্রণালয়ে অর্থ ছাড় করায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ হলে ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 112 কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প এবং যাত্রী পরিবহনে নতুন গতি আসবে বলছে এলাকার মানুষ। ব্রিটিশ আমলে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি চলত ট্রেন, তবে সময়ের ব্যবধানে বন্ধ হয় এই রুট। বর্তমানে পাবনা সান্তাহার হয়ে দীর্ঘ পথ ঘুরে সিরাজগঞ্জ থেকে যেতে হয় বগুড়ায়। সরাসরি রেলপথ চালুর দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেন স্থানীয়রা। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প একনেকে অনুমোদন পায়। প্রকল্পের জন্য 960 একর ভূমি অধিগ্রহণ হবে, যার 420 একর সিরাজগঞ্জে। সম্প্রতি প্রকল্পের জন্য 1900 কোটি টাকা ছাড় করেছে মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শুনতেছি যে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন হবে, কিন্তু এখন টাকা জমি গ্রহণ করা হইতেছে, টাকা দেওয়া হয়েছে। এখন সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। রেল লাইনটা যাওয়া মানে একটা দেশের সমস্ত যাতায়াত ব্যবস্থা ভালো, সবার জন্য উপকার। রেলপথটি নির্মাণের পর বগুড়া থেকে রাজধানীর দূরত্ব কমবে 112 কিলোমিটার, যাতায়াতের সময় কমবে প্রায় 4 ঘন্টা। এতে উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প পণ্য ও যাত্রী পরিবহনে নতুন গতি আসবে আশা ব্যবসায়ীদের। আমাদের যারা ব্যবসায়ী তারা অল্প সময়ের মধ্যে তাদের পণ্য সামগ্রী রেলপথে পরিবহন করতে পারবে এবং এটা অনেক সুবিধা হবে। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে এই রায়পুর স্টেশনে যাতে জংশনটি হয়, এটাই আমার মূল দাবি। জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যে প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন জেলা প্রশাসক। 720 একর জমি অধিগ্রহণের কার্যক্রম আমরা উদ্যোগ নেই। ইতিপূর্বেই আমরা এর প্রাকৃত মূল্য 1127 কোটি টাকা ধার্য করি। ইতিমধ্যে আমরা 960 কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি। নতুন রেলপথের সাথে সিরাজগঞ্জের 5টি ও বগুড়া 4টি স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন রেল জংশন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। বরিশালে জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হন ফটো সাংবাদিক শামীম আহমেদ। এরপর থেকে এই সাংবাদিক শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তার চোখে মুখে ভয়াল আতঙ্কের ছাপ, কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের। গত বছর 31শে জুলাই বরিশাল নগরে ছিল আন্দোলনে উত্তাল। সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন। সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন এই সাংবাদিক। আমি সঠিক চিকিৎসাটা করাতে পারি নাই, যার পরবর্তী ওই মায়ের টেনশন এটা কিন্তু পরবর্তী আমার মেমোরিতে মাথায় এমন এফেক্ট সৃষ্টি করে, তারপর তো আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি। তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বাবার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার। আমাদের আব্বু ছাড়া রোজগার করার মতো কেউ নাই। অফিস কর্মকর্তা তার বেতন কতদিনটা বহন করবে সেটা আমরাও জানি না। এক প্রকার এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই। প্রবীণ এই সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের আর্থিক সহায়তার দাবি জানান। শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তাকে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তিনি যাতে করে সকল ধরনের সহযোগিতা পান, সে ব্যাপারে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এদিকে প্রশাসন বলছে জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে চেক পাঠিয়ে দিয়েছে, তাদের অ্যাকাউন্টে সেটা জমা হয়ে গেছে। এখানে কোনো হয় না, একবার সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এইগুলো হলো সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ।
এটা ছাড়াও স্থানীয়ভাবে আমরা কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করি। জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩৫০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই স্মরণে পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে পিরোজপুরে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণ রাজপথে নেমে এসেছিল। সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়। এখন দায়িত্ব রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের মাধ্যমে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করা। অথচ একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির, তারা চায় ক্ষমতা, কিন্তু দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার তাদের মাথায় নেই। তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন নাহিদ। পরে পদযাত্রাটি ঝালকাঠি গিয়ে পৌঁছায়। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। রাজনৈতিক নেতৃত্ব পরস্পরের প্রতি যে ভাষায় বিষোদ্গার করছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনী নামানো দরকার। বিশেষ করে শিল্প এলাকা কেন্দ্রিক সন্ত্রাসী চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে এসব ঘটনা ঘটলেও সেসব দল সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও রাজনৈতিক নেতাদের আচরণগত তেমন পরিবর্তন আসেনি। আপনার সাথে কয়েকজনের সাথে ঢাকায় দেখা হয়েছিল, নামে আমাদের ওই বরিশাল একটা সড়ক করেছেন আপনার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। আবার রাঙ্গামাটির ৪ উপজেলায় হঠাৎ করে বেড়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। গত ৫ মাসে ম্যালেরিয়া শনাক্ত হয়েছে ৬৭৭ জনের। এর মধ্যে শুধু মে মাসেই আক্রান্ত ৩৬৮ জন। গত ৯ বছর পর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জেলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে ম্যালেরিয়ায় জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে। পার্বত্য চট্টগ্রাম থেকে ম্যালেরিয়া নির্মূলের কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য বিভাগ। সরকারি এই সংস্থার সাথে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা। রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যায় ২০১৬ সালে। ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মার মতো স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে একটি ধারণা প্রদান করতে। তবে ১২ জুলাই রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে সুদীপ্তা চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে জনমনে বেড়েছে আতঙ্ক। জেলার জুরাছড়ি, বিলাইছড়ি, বাগাইছড়ি ও বরকল উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। এখানে লোকাল যেগুলো পরীক্ষা হচ্ছে এগুলো কিন্তু এখানে পজিটিভ পাওয়া যাচ্ছে না, তবে যেগুলো ওই ভর্তি ছিল এগুলো সম্ভবত বাইরের উপজেলা থেকে আসছে। চিকিৎসকেরা বলছেন, দুর্গম ও অসচেতনতার কারণে যথাসময়ে সঠিক চিকিৎসা হয়নি ওই ছাত্রীর। এদিকে ম্যালেরিয়া এখনও নিয়ন্ত্রণ আছে বলে দাবি করছেন সিভিল সার্জন। বলেন, মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি জ্বর হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের সব প্রস্তুতি আছে, আমাদের চিকিৎসকদেরও ম্যালেরিয়া বিষয়ে ট্রেনিং আছে, তারা ম্যালেরিয়া বিষয়ে বেশ অভিজ্ঞ এবং যে জাতীয় পর্যায় থেকে যেভাবে নির্দেশনা আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বর্তমানে 2 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, হঠাৎ করেই রাঙ্গামাটিতে এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেল কিনা, যেহেতু 4 উপজেলায় কিন্তু দেখা যাচ্ছে যে শনাক্তের হার অনেক বেশি? লোপা, যে রাঙ্গামাটিতে হঠাৎ করে ম্যালেরিয়া বেড়েছে সেটা আসলে তথ্যটি আসলে এমনটি না। আমরা দেখেছি যে বিগত সময়ে একসময় পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি ম্যালেরিয়ার আতঙ্কিত একটা এলাকা ছিল, যে বাংলাদেশের যে স্বাস্থ্য বিভাগ এখনও কিন্তু এটা রেড জোনের মধ্যে রেখেছে পার্বত্য এলাকাকে।
এটাকে ইয়েলো এবং গ্রিন জোনে নেওয়ার, অর্থাৎ পুরোপুরি নির্মূল করার জন্য যে প্রসেসটা, সেটা এই বছর কিন্তু একেবারে মানে হঠাৎ করে একটা আতঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে। যে গতকালকে যে একজন স্কুল শিক্ষার্থী যে মারা গেছে, এর কারণে মূলত বিষয়টি আলোচনায় এসেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আমি কথা বলেছিলাম, সিভিল সার্জনের সাথে। তারা বলছেন যে আসলে এটি হঠাৎ নয়, অর্থাৎ এপ্রিল, মে, জুন এইখানে এই সময়ে কিন্তু প্রতি বছর রাঙামাটিতে এবং পুরো পার্বত্য এলাকায় ম্যালেরিয়ার সিজন বলা হয় এটাকে। এবং এই সময় আমি যদি রেশিওটা যদি বলি, গত বছর এই সময় অর্থাৎ জুন পর্যন্ত রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত ছিল হচ্ছে 681 জন। সেটা এই বছর অবশ্য বেড়েছে। আমি স্বাস্থ্য বিভাগের সাথে যেটা কথা বলে জেনেছি যে আংশিক রিপোর্ট আজকের পর্যন্ত 907 জনের যে তালিকাটা আমি পেয়েছি। তবে এটা বলা হচ্ছে যে আরো 100 বাড়তে পারে, অর্থাৎ প্রায় 1000-এর উপরে রোগীর সংখ্যা বাড়বে। অর্থাৎ সেই হিসেবে গত বছর 600 হলে এবছর 1000, অর্থাৎ 400 রোগী বেড়েছে। তো এই কারণটা বিষয়টা যারা এখানে ম্যালেরিয়া এক্সপার্ট তারা বলছেন যে স্থানীয়দের মধ্যে সচেতনতা কেমন? তাদের যে মশারি যে এই বিষয়টা হচ্ছে যে আসলে বিগত সময়ে গত 9 বছর ধরে রাঙামাটিতে বড় ধরনের কোনো ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা ছিল না। তো এই যেহেতু মানুষের মধ্যে যেহেতু ম্যালেরিয়া অর্থাৎ কম হয়েছিল, মানুষের মধ্যে সচেতনতা কমে গেছিল, তো যার কারণে এটার মাধ্যমে হয়তো আজকে আমরা যে রাঙামাটিতে যে একজন মৃত্যু হয়েছে, এটার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আসলে রাঙামাটিতে ম্যালেরিয়া আছে। আমি যদি বর্তমানে যদি বলি, রাঙামাটিতে এখন পর্যন্ত 3 জন রোগী ভর্তি আছে। 3 জন রোগীর মধ্যে একজন বিলাইশুরি থেকে, একজন বন্দুকবাঙ্গা রাঙামাটি সদর ইউনিয়নের সদর উপজেলার বন্দুকবাঙ্গা ইউনিয়নের মুবাসুরি গ্রাম থেকে, আর একজন পাশের যে এলাকা নানিয়াসরের মুরাবাঙ্গা এলাকা থেকে একজন, অর্থাৎ 3 জন রোগী বর্তমানে ভর্তি আছে। অর্থাৎ এই ম্যালেরিয়াটা চিকিৎসা আসলে বড় ধরনের কোনো ব্যয়বহুল চিকিৎসা না, শুধুমাত্র সচেতনতার কারণে যদি আমরা এটা যদি মানুষ মানে, যদি কোনো জ্বর হলে পরে যদি ব্লাড টেস্ট করে, সেক্ষেত্রে এটা খুব সহজভাবে চিকিৎসা করা যায় বলে এখানকার স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা আছেন তারা সেটা বলছেন। অর্থাৎ এই মুহূর্তে যে মশারি টাঙানো বিষয়টা ইম্পর্টেন্ট, এবং কত জ্বর হলে পরে দেরি না করে ব্লাড টেস্ট করে হসপিটালে এসে চিকিৎসা নেওয়া। এই হচ্ছে রাঙামাটি ম্যালেরিয়ার সর্বশেষ অবস্থা। জি, রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। সকালে মাগুরা সদরে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যান চালক সাগর মোল্লা নিহত হন। এ ঘটনায় বাসের 10 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায় সকালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঝিনাইদহ থেকে মাগুরায় যাচ্ছিল। পথে আলমখালীর রামনগর পার্কিং এলাকার বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এদিকে ঢাকার নবাবগঞ্জে 2 মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন আরমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নৌরুট সহ বিভিন্ন জায়গায় যেই চাঁদাবাজি হচ্ছে তা রোধে পুলিশ কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্সে এক সুধী সমাবেশে তিনি আরও বলেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর হতে। যেখানে চাঁদাবাজ পাওয়া যাবে সেখানেই ধরা হবে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলার শহীদ 14 পরিবারকে উপহার সামগ্রী দেয়া হয়। চাঁদাবাজি রোধে আমি আমার প্রশাসনকে আগেই নির্দেশ দিয়েছি যে শরীয়তপুরে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী চলবে না, এবং চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। এইটা আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে পারি। চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তুহিন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 6 বন্ধুকে আটক করেছে। শনিবার রাতে শহরের মোমিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাবার দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে বন্ধুরা বলছে 500 টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। আটক 6 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার দোহারে পদ্মা নদীতে নিখোঁজের একদিন পর জেলে সোবহান মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে নদীর বিলাসপুর এলাকার চর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। শনিবার বিকালে চর পুরুলিয়া ঘাটে মাছ ধরতে যান জেলে সোবহান মোল্লা। সে সময় হঠাৎ করে তিনি নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। সকালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে প্রায়ই ঘটছে হাতি মৃত্যুর ঘটনা। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে নেই এমন ঘটনা, বরং এই এলাকাটি অভয়ারণ্য হয়ে উঠেছে এই প্রাণীর জন্য। এজন্য বন্য হাতি সুরক্ষা এবং মানুষকে সচেতন করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। উপযুক্ত পরিবেশের কারণে বাড়ছে হাতির সংখ্যা। রাঙামাটির বরকলের পাহাড়ের এক পালে বিচরণ করছে ৮টি হাতি। দলে ৫টি বয়স্ক হাতির সঙ্গে রয়েছে একটি কিশোর ও ২টি সদ্যজাত শাবক। বনের খাবার সহ এসব প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় বাড়ছে তাদের সংখ্যা। চট্টগ্রাম, কক্সবাজার, শেরপুর সহ বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে মৃত্যু হচ্ছে হাতির। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে ৬ বছরে নেই এমন কোনো ঘটনা। হাতির জীবন সুরক্ষায় এবং মানুষের ক্ষতি এড়াতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। সবসময় চেষ্টা করিয়ে দেয় এটারে আমরা সুরক্ষা রাখার জন্য। যদি গভীর জঙ্গল থেকে এলাকায় ঢুকে যায় সাথে বাইর করে দিই। আমাদের এখানে শুকনো মৌসুমটা খাদ্য থাকে না, তখন বেশি লোকালয়ে ঢুকে পড়ে হাতিগুলো, ঢুকে মানুষকে ক্ষতি করে। প্রাণী গবেষকরা বলছেন, বনের খাবার, লেকে পর্যাপ্ত পানি ও বসতি কম হওয়ায় এলাকাটি হাতির বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। হাতির সাথে মানুষের দ্বন্দ্ব কমাতে ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসনের আওতায় আনার পরামর্শ তাদের। স্থানীয়দের সম্পৃক্ত করে এলিফ্যান্ট রেসপন্স টিম এবং অন্যান্য যারা সাধারণ গ্রামবাসী আছেন তাদেরকে সম্পৃক্ত করে এবং উদ্বুদ্ধ করে আমরা যদি এই দ্বন্দ্বটাকে কমিয়ে আনতে পারি তাহলে হাতি হয়তো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যাবে। বন বিভাগ জানিয়েছে, গত ৫ বছরে হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া সহ দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রশিক্ষণ দেওয়া হবে এলিফ্যান্ট রেসপন্স টিমকে, তাদের লজিস্টিক্স কিছু দেওয়া হবে, পাশাপাশি গবেষণাও করা হবে এবং এই যে হাতি মানুষ সংঘাত যেন কমে যায় সেই বিষয়ে কাজ করা হবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় বরকল ও লংগদুতে ১৪টি এশিয়ান বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন প্রাণী গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।